প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন একটা প্রোগ্রামে, নানান বিষয়ে নানান কথা বলেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতি পড়েছেন। এটা প্রধানমন্ত্রীর জন্য অবমাননাকর, লাঞ্ছনার। দর্শক, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছে, পুলিশ ফেরানোর চেষ্টা করছে, পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাদের দেখেই এইচএসসি পরীক্ষার্থী, আন্দোলনরত পরীক্ষার্থীরা তারা দাবি করছে যে ভুয়া ভুয়া ভুয়া, ছাত্রদলকে দেখেই বলছে ভুয়া ভুয়া ভুয়া। তো দর্শক দেখেন, শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী যে যে একটা বিব্রতকর পরিস্থিতি পড়েছেন, এমনকি স্বাভাবিকভাবেই বাংলাদেশের 24 পরবর্তী নতুন প্রধানমন্ত্রী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, যাবেন, যে কোনো জায়গায় আসবেন, যাবেন, নির্বিঘ্নে যাবেন, আমরা তাকে ওয়েলকাম জানাবো, হ্যাঁ সমালোচনা করব, বাট তিনি প্রধানমন্ত্রী, ইট শুড বি। বাট দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পরিস্থিতিটা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন নির্বিঘ্নে, কিন্তু যাওয়ার সময় তাকে অনেক অপেক্ষা করতে হয়েছে। ডেফিনেটলি ভাবতে হয়েছে যে এখন কি অবস্থা, পোলাপান আবার ঘেরাও দেয় কিনা, বিপদে পড়ি কিনা, কিনা কি হয়। কারণ আমাকে যদি ঘেরাও দিতে পারে তাহলে তো আমাকে বলতে হবে যে ঠিক আছে, শিক্ষামন্ত্রী পদত্যাগ আমি নিশ্চিত করব, অথবা তোমাদের পরীক্ষা স্থগিত। কারণ এই প্রজন্মের ছেলেপান যদি এখানে ঘেরাও দেওয়া মানে দাবি করে, প্রধানমন্ত্রীকে তো অবশ্যই যারা এইচএসসি পরীক্ষার্থী তারা কোনো অসম্মান করতো না, তারা বলতো যে ভাইয়া বা চাচ্চু আমাদের দাবিটা মেনে নেন, এটা মানতে হবে, প্রয়োজনে তার হাতে পায়ে ধরতো। তো সেই দাবি উপেক্ষা করে প্রধানমন্ত্রী আসতে পারতো না। মানে কি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। তো দর্শক, ছাত্রদল প্রধানমন্ত্রীর জন্য এখন লজ্জার এবং বিব্রতকর। কারণ প্রধানমন্ত্রীর প্রোটোকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা মুখের উপর ভুয়া ভুয়া স্লোগান দিয়ে দিয়েছে, এবং ছাত্রদলের কিছুই করার নেই, এই ভুয়া স্লোগান হজম করতে হয়েছে। যদিও ছাত্রদলের কেউ কেউ শিক্ষার্থীদের হুমকি ধামকি দিচ্ছে, বলছে যে হাসিনা হাসিনা নাই তোদের কপাল ভালো, বাড়ি যা, আরো নানান কিছু আমরা দেখেছি। এখানে আরেকটা প্রশ্ন যে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন, ডাকসু কোথায়? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অপমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান। আরো একবার প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানে ডাকসুকে দাওয়াত দেওয়া হয়নি। তো এখন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার এসেছেন, এখানেও ডাকসু নাই। অথচ ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নির্বাচিত বডি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাবসলিউট মেজরিটি দিয়ে শিবিরের ছেলেদের, সাদিক কায়েমদের নির্বাচিত করেছে। তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এজেন্সিকে মিনিমাম রেসপেক্ট করবেন না, এটা খুবই দুঃখজনক। এটা কিছুতে ঠিক করেননি। এমনকি আমি তো পরিস্থিতি দেখতে পাচ্ছি, শিক্ষার্থীদের যে আন্দোলন ছড়িয়ে পড়ছে, এটা আমি জানি না যে বিএনপির কোন গান্ডু ছাত্রদলকে বলেছে যাও ওদেরকে বুঝিয়ে শুনে শান্ত করতে পারো কিনা। ছাত্রদল তো মাথা মোটা, ওদেরকে দেখলেই ভুয়া ভুয়া স্লোগান দেয়। ওরা কি কেউ শিক্ষার্থী? ছাত্রদলের মিনিমাম গ্রহণযোগ্যতা আছে শিক্ষার্থীদের মধ্যে? এইখানে যদি প্রধানমন্ত্রী ডাকসুর সহায়তা নিতেন, সাদিক কায়েমদের সহায়তা নিতেন, ওদের একটা কন্ট্রোলিং পাওয়ার আছে। এখানে যারা আন্দোলন করছে তারা কি শিবির? না, কখনোই শিবির না। তাদেরকে শিবির ট্যাগ দিবেন মানে আপনি বিপদে পড়বেন, সাহস থাকলে আপনি ট্যাগ দেন না। ওরা শিবির না, ওরা অরিজিনাল পরীক্ষার্থী, ওরা নন পলিটিক্যাল। কিন্তু তারপরও ডাকসু ভিপি বা এদের একটা মেধাবী হিসাবে ফরহাদ, এদের একটা গ্রহণযোগ্যতা শিক্ষার্থীদের মাঝে আছে। এরা যদি যে বুঝায়, কারণ এখানে পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছে, সেখানে তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় পক্ষ মিনস এখানে আওয়ামী লীগ, এখানে জামাত বা শিবির কেউই এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে জামাত শিবির মুখও হয়তো খুলবে না, হয়তোবা তারা পদত্যাগ চায়ও না। তো এই জন্য এখন পর্যন্ত জামাত শিবির কিন্তু বিএনপির জন্য সেফগার্ড। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যদি এরকম করতো যে ছাত্রদল এবং শিবিরকে, সাদিক কায়েম এবং নাসিরকে যদি একসাথে পাঠাতো প্রধানমন্ত্রী, যে ওদের সাথে আলাপ আলোচনা করে বুঝিয়ে শুনিয়ে দেখো একটু শান্ত করতে পারো কিনা, হয়তোবা শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়ে এবার পার পেতেও পারতেন। কিন্তু না, ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে। তো প্রধানমন্ত্রী একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। আমরা আলামত ভালো দেখছি না দর্শক, কারণ দেখেন অস্বাভাবিক কিছু কোনো ঘটনা ঘটলে এটা প্রধানমন্ত্রীর জন্য ভালো নয়। প্রধানমন্ত্রী বরিশালে গেছেন একদিন আগে। প্রথম কথা হচ্ছে যে বরিশালে যাওয়াটা এই মুহূর্তে সমালোচনার মুখে পড়েছে, কারণ তার এখন যাওয়া উচিত ছিল চট্টগ্রামে। বন্যা কবলিত চট্টগ্রামে না যে বরিশালে তো কোনো বিশেষ প্রয়োজন ছিল না। রাস্তার পাশে বৃক্ষরোপণ করেছে, ইটস ভেরি গুড, এটা তো আমরা সবাই সমর্থন করি, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মসূচি। কিন্তু প্রধানমন্ত্রীর জন্য আমরা এত দুর্বল আয়োজন দেখতে চাই না।
প্রধানমন্ত্রী বরিশালের একটা জায়গায় অল্প কিছু লোক উপস্থিত, তাদের সামনে বক্তব্য দিচ্ছেন এবং স্লোগান থামাচ্ছেন, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। তারপরে বৃক্ষরোপণ করেছেন। না, আমার দেশের প্রধানমন্ত্রী তিনি এত ছোট প্রোগ্রামে কেন দাঁড়াবেন? আর আসলে কি এত ছোট প্রোগ্রাম পরিকল্পিত না, লোক হয়নি? আর সেখানে তাকে কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে? তো এই জন্যে আমরা প্রধানমন্ত্রীর পক্ষে, কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে যারা, তারা প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করতে পারছে বলে মনে হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী কারা বুদ্ধি দিয়েছে কি যে ডাকসুকে দাওয়াত দেওয়ার দরকার নেই, এটা কিছুতেই ভালো কাজ হয়নি। ডাকসুকে দাওয়াত দেওয়া হলে প্রধানমন্ত্রী ইমেজ বাড়তো এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কোনো সম্ভাবনা থাকতো না এবং অনেক কঠিন পরিস্থিতি সহজে সামাল দিতে পারতো বলে আমার কাছে মনে হয়। তো প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এজেন্সিকে এখানে অপমান করেছেন বলে ধরে নিব। তবে এটা ব্যক্তি প্রধানমন্ত্রী নিজের যে সিদ্ধান্ত তা না, হয়তোবা তার উপদেষ্টা বা তাকে যারা বুদ্ধি টুদ্ধি দেয় তারা মিলে এই কাজটা করে থাকতে পারে। তো দর্শক, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, সেখানে আরো মজার কথা আছে। স্টার্ট আপে 5 লাখ থেকে 5 কোটি টাকা সহায়তা দেবে সরকার। এবং সরকার আরো বলছে, আমির হোসেন মাহমুদ চৌধুরী এটা সংসদে বলেছে যে নতুন উদ্যোক্তাদের, বেকার যুবকদের 10 লক্ষ টাকা স্বল্প সুদে ঋণ দিবে। তো এটা আর একটা লুটপাটের প্রজেক্ট হবে, এই স্টার্ট আপ প্রোগ্রাম বলেন আর বেকারদের স্বল্প সুদে লোন দেয়া বলেন। কারণ বিষয়টা কিভাবে লুটপাটের প্রজেক্ট, আমি একটা মজার হিসাব দেখাই আপনাদেরকে। সাপোজ আপনি একজন বেকার, আপনি যে কোনো একটা ব্যাংক, এখন সরকার যদি, এখানে সরকার 500 কোটি টাকা বাজেট করেছে, সরকার যদি বেকারদের, যুবকদের লোন দেওয়ার জন্য এক একজনকে 10 লাখ টাকা সেট করে, এখন এই লোনগুলো তো সরকারি ব্যাংক বা বিভিন্ন বেসরকারি ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, সরকার তো আর নিজে মন্ত্রী আর দিবেন না। এখন হিসাবটা দাঁড়ায় যে আপনি যদি 10 লাখ টাকা লোন আনেন কোনো ব্যাংক থেকে বেকার বা যুবক হিসেবে, আপনাকে 4% সুদ দিতে হবে ব্যাংকে। আর স্বাভাবিকভাবে অন্য অন্য ব্যাংক থেকে যদি আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে আপনি 9% সুদ পাবেন। তাহলে কি দাঁড়ায়, বিএনপি, ছাত্রদল বা এই লোক যারা করবে, তারা যেটা করবে যে এই 10 লক্ষ টাকা করে লোন নিবে এবং ঠিক আছে 4% সুদ দিবে এবং শেষ পর্যন্ত হিসাব নিকাশে বাংলাদেশ ব্যাংক দেখবে, হ্যাঁ ঠিক আছে, এই যে টাকা, এ তো মহা উপকার, কারণ পুরোপুরি টাকা ফেরত এসেছে। 10 লাখ টাকা এখান থেকে নিয়ে তারা ওই টাকাটা অন্য একটা ব্যাংকে রাখবে, কারণ ওই ব্যাংক মিনিমাম হলো 9% সুদ দেবে। তাহলে আপনি এখানে 9% সুদ পেলেন আর 4% সুদ পরিশোধ করলেন, মাঝখানে আপনার 5% লাভ। প্রত্যেকে 100 টাকায় 5 টাকা আপনি লাভ পেলেন, লাভ আর লাভ। এটা বিএনপি ছাত্র দলের একটা ব্যবসায় রূপান্তরিত হবে। এবং এতে কি কোনো লাভ হবে? না, এইসব সুবিধাভোগীরা এইসব লোন নিতে ডেফিনেটলি ঘুষ দিয়ে এইসব লোন টোন পেতে হবে, কারণ বিএনপি ছাত্র দলে নিজেরা কামড়া কামড়ি করবে, কে লোন নিবে? সাধারণ বেকার যুবক এরা কেউই পাবে না। তো এরা যেহেতু ঘুষ দিয়ে লোন নেবে, এরা বিএনপির জন্য কোনো সার্ভিসও দিবে না। তো প্রধানমন্ত্রীর আলামত আমরা ভালো দেখছি না, জামাত শিবিরের সহায়তা নেওয়া দরকার।